বাইরে তখন ঝুম বৃষ্টি। আকাশ ভেঙে যেন নেমে আসছিল ঢাকার সব জমানো কান্না। বুকের ভেতরটাও কেমন যেন অস্থির লাগছিল। জানালার কাজ পেয়ে বৃষ্টির ফোঁটাগুলো নামছিল, আর আমার মনে পড়ছিল সেই বিকেলের কথা। ভাবির রুমের দরজাটা সামান্য খোলা, ভেতরের আবছা আলোয় একটা ছায়া, আর আমার পা দুটো যেন মন্ত্রমুগ্ধের মতো সেদিকেই এগিয়ে যাচ্ছিল। জানতাম যা করতে যাচ্ছি তা হয়তো ঠিক নয়, কিন্তু মনটা মানছিল না কিছুতেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এশিতা ব্লগসের নতুন আরও একটি গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পটা শুরু করার আগে একটা অনুরোধ, যারা হেডফোন কানে দিয়ে গল্পটা শুনছ তারা কিন্তু একদম ঠিক করছো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের নতুন ভিডিও মিস না হয়। আমার নাম আরিফ। ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। বাবা, মা, বড় ভাই তানভীর আর ভাবি সাদিয়া, এই ছিল আমাদের ছোট্ট সংসার। তানভীর ভাইয়া আমার চেয়ে প্রায় ৮ বছরের বড়। সে ছিল অত্যন্ত বাস্তববাদী, কর্মঠ আর কিছুটা রাশভারী স্বভাবের। অন্যদিকে আমি ছিলাম কিছুটা স্বপ্নচারী, বইপোকা আর কিছুটা আবেগপ্রবণ। ভাইয়া একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, আর তার কাজের সুবাদে তাকে প্রায়ই ঢাকার বাইরে থাকতে হতো, কখনো চট্টগ্রাম, কখনো সিলেট, আবার কখনো রাজশাহী। ভাবি সাদিয়া ভাইয়ার বিয়ের পর আমাদের সংসারে এসেছিলেন। ভাবি ছিলেন অসম্ভব সুন্দরী, মায়াবী চেহারার একজন মানুষ। তার চোখের গভীরতা আর মুখে সবসময় লেগে থাকা এক ম্লান হাসি আমাকে সবসময় ভাবাত। বিয়ের সময় ভাবির বয়স ছিল মাত্র ২২, আর আমার তখন সবেমাত্র কলেজে পা রাখা। প্রথম দিকে ভাবি আমার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্রী, ভাইয়ার স্ত্রী। আমি তাকে সাদিয়া ভাবি বলেই ডাকতাম। সময় যত গড়াতে লাগল, আমি ধীরে ধীরে ভাবিকে চিনতে শুরু করলাম। ভাইয়া যখন অফিসের কাজে বাইরে যেতেন, তখন ভাবি একাই বাড়িতে থাকতেন। বাবা মা তাদের গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন, মাঝে মাঝে বেশ কিছুদিন থেকেও আসতেন। ফলে ভাবি বেশিরভাগ সময় একা হয়ে পড়তেন। আমি লক্ষ্য করতাম দিনের ব্যস্ততা শেষে যখন সন্ধ্যা নামত, তখন ভাবি কেমন যেন চুপচাপ হয়ে যেতেন। তার চোখে আমি এক অব্যক্ত শূন্যতা দেখতে পেতাম। আমি তখন সবই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার ক্লাস শেষ হতে হতে প্রায়ই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেত। বাড়িতে ফিরে দেখতাম ভাবি হয়তো বারান্দায় বসে আছেন, অথবা জানালার ধারে চুপ করে তাকিয়ে আছেন বাইরের দিকে। আমি এলে তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠত, যে হাসিটা তার চোখের বিষণ্ণতাকে পুরোপুরি আড়াল করতে পারত না। একদিন বিকেলে আমি বই পড়ছিলাম। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। ভাবি এসে আমার পাশে বসলেন, হাতে ২ কাপ চা। আরিফ, চা খাবে? তার কণ্ঠস্বর ছিল নরম আর মায়াবী। আমি বই থেকে মুখ তুলে হাসলাম। ধন্যবাদ ভাবি। সেদিন প্রথম ভাবি আমার সঙ্গে নিজের কিছু কথা বলতে শুরু করলেন। ভাইয়ার ব্যস্ততা, তার একা লাগার অনুভূতি। তিনি বলছিলেন, তানভীর খুব ভালো মানুষ আরিফ, কিন্তু ও হয়তো বোঝে না, একটা মেয়ের জীবনে শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয়, মানসিক নির্ভরতাও কতটা জরুরি। আমি চুপ করে তার কথা শুনছিলাম। আমার মনে হচ্ছিল এই প্রথম কেউ আমাকে এতটা গভীর কথা বলছে, এত সহজে নিজের মনের কথা খুলে বলছে। আমি শুধু মাথা নাড়ছিলাম আর ভাবির চোখের দিকে তাকিয়েছিলাম। সেই চোখে আমি যেন এক নতুন সাদিয়াকে আবিষ্কার করছিলাম, একাকিত্বে ভোগা, ভালোবাসার কাঙাল এক নারী। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হতে শুরু করল। আমি তার কাছে হয়ে উঠলাম একজন ভালো শ্রোতা। সে আমার কাছে এসে নিজের ভালো লাগা, মন্দ লাগা, এমনকি ভাইয়ার সঙ্গে তার ছোটখাটো মান অভিমানের গল্পও বলতে শুরু করল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম, ভাইয়া আর ভাবির সম্পর্কের মধ্যে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। ভাইয়া হয়তো ভাবিকে খুব ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার ভাষা তার জানা ছিল না। আর ভাবি ছিলেন একজন আবেগপ্রবণ নারী, যিনি হয়তো ভাইয়ার কাছ থেকে আরও বেশি সঙ্গ, আরও বেশি মনোযোগ আশা করতেন। আমার অনুভূতিও বদলাতে শুরু করেছিল। প্রথম দিকে যে শ্রদ্ধাবোধ ছিল, তা ধীরে ধীরে এক অন্যরকম ভালো লাগায় রূপান্তরিত হচ্ছিল। ভাবির মায়াবী হাসি, তার চোখের বিষণ্ণতা, তার নরম হাতের স্পর্শ, সবকিছুই আমার মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করছিল। আমি যখন তার পাশে বসতাম, তার শাড়ির গন্ধ আমার মনকে অস্থির করে তুলত। তার সাথে কথা বলার সময় আমার বুক ধড়ফড় করত, আর তার চোখের দিকে তাকিয়ে আমি যেন এক অজানা গভীরে হারিয়ে যেতাম। আমি নিজেকে প্রশ্ন করতাম, আরিফ, তুই কি করছিস? ও তোর ভাবি। কিন্তু মন আমার কথা শুনত না। আমি জানতাম এই অনুভূতিটা ভুল।
সমাজের চোখে, পরিবারের চোখে, এমনকি আমার নিজের বিবেকের চোখেও এটা একটা মারাত্মক ভুল। কিন্তু ভালোবাসা কি সবসময় যুক্তি মেনে চলে? আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, হয়তো কিছুটা অবাধ্য। আমি শুধু চাইতাম ভাবি যেন ভালো থাকে, সুখী থাকে। কিন্তু আমি যখন দেখতাম ভাবি একা একা কাঁদছেন, তখন আমার বুক ফেটে যেত। আমি ভাবতাম যদি আমি তার সব দুঃখ দূর করতে পারতাম। একদিন বিকেলে ভাবি জ্বরে আক্রান্ত হলেন। ভাইয়া তখন সিলেটে একটা জরুরি প্রজেক্টের কাজে, বাবা মাও তখন গ্রামে। বাড়িতে আমি আর ভাবি ছাড়া আর কেউ ছিল না। সেদিন ছিল ঘোর বর্ষা। সকাল থেকেই আকাশ মেঘলা, আর বিকেল হতে না হতেই শুরু হল মুষলধারে বৃষ্টি। বিদ্যুৎও ছিল না। সারা বাড়ি জুড়ে এক অদ্ভুত নীরবতা, শুধু বৃষ্টির ছাট আর বাতাসের শোঁ শোঁ শব্দ। ভাবির জ্বর তখন প্রায় 103 ডিগ্রি। আমি তাকে ওষুধ খাইয়ে দিয়ে কপালে জলপট্টি দিচ্ছিলাম। তার ফর্সা মুখটা জ্বরে লাল হয়েছিল, চোখ দুটো ছিল আধ বোজা। আমি তার পাশে বসে আস্তে আস্তে তার মাথায় হাত বোলাচ্ছিলাম। আমার হাত তার চুলে আটকে যাচ্ছিল। সে মৃদু স্বরে বলল, আরিফ, আমার খুব একা লাগছে। তার কণ্ঠস্বর ছিল দুর্বল, কিন্তু তার কথাগুলো আমার বুকের ভেতর গভীর দাগ কেটে গেল। আমি বললাম, আমি তো আছি ভাবি, চিন্তা করো না। ভাবি চোখ খুললেন। তার দৃষ্টি আমার দিকে। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আকুতি, এক অসহনীয় বেদনা। সে আমার হাতটা নিজের হাতের মধ্যে নিল। তার হাত ছিল উষ্ণ, কম্পিত। সে বলল, তুমি না থাকলে আজ কি করতাম জানি না আরিফ। তার কথায় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি তার হাতটা আলতো করে ধরে রাখলাম। বাইরে তখন বৃষ্টির তাণ্ডব চলছিল। টিনের চালে বৃষ্টির শব্দ যেন এক বিষণ্ণ সুর বাজাচ্ছিল। ঘরের আবছা আলো আধারিতে ভাবির মুখটা আরও মায়াবী লাগছিল। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সব দুঃখ যেন ভাবির এই ছোট্ট শরীরটার মধ্যে জমা হয়ে আছে। আমি চাইছিলাম তাকে সব দুঃখ থেকে মুক্তি দিতে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার হাতটা তার কপালে থেকে নেমে তার গালে স্পর্শ করল। সে চোখ বন্ধ করল। আমি তার মুখের দিকে ঝুঁকে পড়লাম। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখে এসে লাগছিল। আমার হৃদয় তখন পাগলের মতো ধরফর করছিল। আমি জানতাম এই মুহূর্তে আমি যে কাজটা করছি তা পৃথিবীর সব নিয়ম নীতির বাইরে, কিন্তু আমার মন তখন কোনো নিয়ম মানতে চাইছিল না। আমি ধীরে ধীরে তার কপালে, তারপর তার চোখে, আর সবশেষে তার ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। সে কোনো প্রতিবাদ করল না, বরং তার হাত আমার হাতকে আরও শক্ত করে ধরল। সেই মুহূর্তে বৃষ্টি, অন্ধকার, ভয়, সমাজ সবকিছু আমার মন থেকে মুছে গিয়েছিল। শুধু ছিল ভাবি আর আমি, আমাদের দুজনের একাকিত্ব, আমাদের দুজনের অব্যক্ত প্রেম। কয়েক মুহূর্তের জন্য আমাদের পৃথিবী যেন থমকে গিয়েছিল। সেই চুম্বন ছিল ভালোবাসার, বেদনার, একাকিত্বের আর নিষিদ্ধ আকর্ষণের। যখন আমি নিজেকে সরিয়ে নিলাম, ভাবি তখনও চোখ বন্ধ করেছিল। তার চোখে জলের ধারা গড়িয়ে পড়ছিল। আমি তার চোখের জল মুছে দিলাম। সে ফিস ফিস করে বলল, কেন করলে এটা আরিফ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার চোখও তখন জলে ভিজে উঠেছিল। আমি শুধু তার হাতটা ধরে রাখলাম। সে বলল, আমরা দুজনেই ভুল করছি। আমি মাথা নাড়লাম। জানি ভাবি, কিন্তু আমি কিছুতেই নিজেকে আটকাতে পারলাম না। আমি আপনাকে, আমার কথাটা শেষ করার আগেই সে আমার মুখে হাত চাপা দিল। চুপ করো আরিফ, আর কিছু বলো না। আমি তার হাতটা সরালাম। আমি আপনাকে ভালোবাসি ভাবি। প্রথম দিন থেকেই তার চোখ বিস্ফারিত হল। সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস, ভয় আর এক অদ্ভুত মায়া। সে ধীরে ধীরে উঠে বসল। এটা সম্ভব নয় আরিফ, তুমি আমার দেবর, তানভীরের ছোট ভাই। আমি বললাম, কিন্তু ভালোবাসা তো এসব দেখে না ভাবি। সে দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসা দেখে, ভালোবাসারও একটা সীমা থাকে। আমরা ভুল পথে চলে যাচ্ছি। সেই রাতে বৃষ্টি যখন থামল, তখন আমাদের মনে এক গভীর ঝড় বয়ে যাচ্ছিল। আমরা দুজনেই জানতাম যা ঘটেছে তা আমাদের দুজনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, এক নিষিদ্ধ অধ্যায়। পরের দিন সকালে ভাবির জ্বর কিছুটা কমেছিল, কিন্তু আমাদের দুজনের মধ্যে এক নীরবতা বিরাজ করছিল। আমরা দুজনেই একে অপরের চোখ এড়াতে চাইছিলাম। আমাদের সেই গোপন মুহূর্তটা যেন আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছিল।
কয়েকদিন পর ভাইয়া সিলেট থেকে ফিরলেন। ভাইয়াকে দেখে ভাবির মুখে এক জোর করে আনা হাসি দেখতে পেলাম। ভাইয়া আমার কাছে এসে জিজ্ঞেস করল, ভাবি কেমন আছে? আমি বললাম, এখন ভালো আছে ভাইয়া। আমার দিকে তাকিয়ে ভাবি চোখ নামিয়ে নিল। আমার মনে হচ্ছিল আমাদের গোপন কথাটা যেন আমাদের দুজনের চোখেই লেখা আছে। এর পরের দিনগুলো ছিল আমাদের জন্য এক নীরব যুদ্ধ। আমি আর ভাবি একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। আমি নিজের রুমে বেশি সময় কাটাতাম, বই পড়তাম অথবা বাইরে চলে যেতাম। ভাবিও নিজের কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু আমাদের দুজনের চোখ যখন হঠাৎ করে একে অপরের সাথে মিলিত হতো, তখন আমাদের হৃদয়ে এক অন্যরকম তোলপাড় শুরু হতো। সেই রাতের ঘটনাটা আমরা দুজনেই ভুলে যেতে চাইছিলাম, কিন্তু সেটা কিছুতেই সম্ভব ছিল না। আমার মনে এক তীব্র অপরাধ বোধ কাজ করছিল। আমি ভাইয়ার সাথে প্রতারণা করেছি, পরিবারের সাথে প্রতারণা করেছি। কিন্তু একই সাথে ভাবির প্রতি আমার ভালোবাসা আরও গভীর হচ্ছিল। আমি তাকে কষ্ট দিতে চাইছিলাম না, কিন্তু তার কাছ থেকে দূরে থাকাও আমার পক্ষে অসম্ভব ছিল। একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। ভাবি এসে আমার পাশে বসলেন। তার মুখটা ছিল ফ্যাকাশে। সে আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর বেদনা। আরিফ, তোমাকে একটা কথা বলার আছে, সে নিচু স্বরে বলল। আমার বুক ধরফর করে উঠল। আমি জানি না সে কি বলতে চায়। আমি মা হতে চলেছে আরিফ। তার কথা শুনে আমি যেন বোবা হয়ে গেলাম। আমার কানে আর কোনো শব্দ আসছিল না, শুধু তার কথাগুলো আমার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল। মা হতে চলেছে, ভাইয়ার সন্তান। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার সব আশা আকাঙ্ক্ষা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে করছিল। আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। অভিনন্দন ভাবি। আমার কণ্ঠস্বর কাঁপছিল। সে আমার হাত ধরল। আরিফ, আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু এটাই সত্য। আমি তানভীরের স্ত্রী। আমাদের একটা নতুন জীবন শুরু হতে চলেছে। আমি মাথা নাড়লাম। তার কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধছিল। আমি জানতাম, এইবার আমাদের গল্পের শেষ। এইবার আমার সরে দাঁড়ানোর পালা। আমি জানি ভাবি, আমি খুশি। আমি মিথ্যা বললাম। আমার বুকের ভেতর তখন হাজারো টুকরা হয়ে গিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে হাসল, এক বিষণ্ণ হাসি। তুমি খুব ভালো ছেলে আরিফ, সবসময় ভালো থেকো। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাড়িতে থাকব না। আমার পক্ষে আর সম্ভব নয় এই কষ্ট নিয়ে বেঁচে থাকা। আমি ভাইয়াকে বললাম, আমি রাজশাহীতে একটা ভালো চাকরির সুযোগ পেয়েছি, সেখানে চলে যেতে চাই। ভাইয়া প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমি তাকে অনেক বোঝালাম। সে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল, আর আমি তার এই উদারতার বিনিময়ে তাকে একটা বড় কষ্ট দিয়েছি। এই ভাবনা আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। যাওয়ার দিন সকালে ভাবি আমার জন্য আমার প্রিয় খাবার রান্না করেছিল। আমি তার দিকে তাকাতে পারছিলাম না। আমার চোখে জল চলে আসছিল। যখন আমি ব্যাগ গুছিয়ে বের হচ্ছিলাম, তখন ভাবি আমার রুমে এলেন। তার চোখেও জল। নিজের খেয়াল রেখো আরিফ। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি শুধু মাথা নাড়লাম। আমি তার দিকে তাকালাম। আমাদের দুজনের চোখের ভাষা যেন আমাদের সব অব্যক্ত কথাগুলো বলে দিচ্ছিল। আমাদের সেই বৃষ্টি ভেজা রাতের স্মৃতি, আমাদের নীরব ভালোবাসা। আমি বললাম, আপনার খেয়াল রাখবেন ভাবি। আর আমি থেমে গেলাম। সুখে থাকবেন। সে আমার হাতটা ধরল। তুমি আমাকে যা দিয়েছ তা আমি কোনোদিন ভুলব না আরিফ। তুমি আমার একাকিত্বের সবচেয়ে বড় সঙ্গী ছিলে। আমার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছিল। আমি তার হাতটা ছেড়ে দিলাম, আর এক মুহূর্তও আমি সেখানে থাকতে পারলাম না। দ্রুত পায়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আজও আমি রাজশাহী শহরে একা থাকি। আমার জীবনে আর কোনো প্রেম আসেনি, হয়তো আসবেও না। বৃষ্টির দিন এলেই আমার মনে পড়ে যায় সেই রাতের কথা, ভাবির রুমে গিয়ে যা করেছিলাম। সেই নিষিদ্ধ ভালোবাসা, সেই মুহূর্তের উষ্ণতা, আর তার পরের অনন্ত বেদনা। আমি জানি ভাবি এখন সুখে আছেন। তার কোলে এখন হয়তো ভাইয়ার সন্তান। আর আমি শুধু দূর থেকে তাদের ভালো থাকার খবর রাখি। আমার ভালোবাসাটা হয়তো অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু সেই ভালোবাসা
আমাকে শিখিয়েছে ত্যাগ, শিখিয়েছে নীরব কষ্ট। আজও যখন গভীর রাতে বৃষ্টি নামে, তখন আমার মনে হয় সেই বৃষ্টির ফোঁটাগুলো যেন আমার চোখের জলেরই প্রতিচ্ছবি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও। কেমন লাগলো আজকের গল্পটি তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখনও ঈশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তোমাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।